হ্যাঁ, নমস্কার। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে কি? শোনা যাচ্ছে? হ্যাঁ, নমস্কার। মানে এই যান্ত্রিক গোলযোগে অনেকক্ষণ সময় নষ্ট হলো। আমি প্রথমেই অনুরোধ করি আমার সমস্ত যারা শ্রোতা পাঠক তাদের অন্য কবিতায় সঙ্গে যেন আপনারা আমার নিজের যে ফেসবুক পেজ সেখানেও দেখতে পারবেন বা অন্য কবিতা দেখতে পারবেন। আমি অন্য কবিতার এই উদ্যোগকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই। সৌমিত বসু কবি বন্ধু অরিন্দম চট্টোপাধ্যায় এবং শিবব্রত রায়কে। আসলে এতটা সময় নষ্ট হওয়া বা অস্থিরতায় আমি জানি না আমি কিভাবে শুরু করব এবং কতক্ষণ মানে আমার এতক্ষণে শেষ হয়ে আসার কথা। আমি অল্প কয়েকটি কবিতা পড়বো, আমি আর নিতেই পারছি না। আমি আমার যে বইগুলো আমি ইচ্ছা রইল যে পরে আবার কখনো কবিতা পড়ব। আমি কয়েকটি আমার যে বই বেরিয়েছে আসলে এতটাই সময় নষ্ট হয়ে এতটাই মনটা উদ্বিগ্ন হয়ে গেছে যে আমি আর ঠিক সেইভাবে মানে নিজেকে কাছে ফিরে আসতে আমার বেশ অসুবিধেই হচ্ছে। আমি আমার প্রথম বই বেরোই 1990 সালে, রিক্তের ভূমিষ্ঠ শব্দ। তার প্রথম কবিতাটা দিয়েই আমি কবিতা পাঠ করি। মানে আমার এই যে পড়ি কবিতা, হ্যাঁ আপনারা শুনতে চেষ্টা করুন। শূন্যের প্রাণ। একটা শূন্য আঁকলাম, পরীক্ষা করব চিন্তার গভীরতা। যদি তাকে বলো বল অথবা গোল পৃথিবী, তবে তা অকৃতকার্যের নমুনা। কারণ বক্তব্য সত্য হলেও সহজ সরলতার দায়ে সে বিস্বাদ। বরং তোমাদের গভীর কুয়োটাকে আকাশের দিকে উল্টো করে ঢুকে পড়ো। ভয় নেই সেখানে জলে ডুবে মরার, সেখানে স্বপ্নের জগতে ভাসার আনন্দ। প্রভাতের সাথে মিল রেখে ছিটিয়ে দাও কিছুটা গাঢ় লাল। বেলা বাড়ার সাথে সাথে নীল থেকে সাদা, বিকালে ফিরে যাও আবার নীলে। সন্ধ্যের ধূসর রঙের সাথে ঢেলে দাও রাত্রির কালি, মনের দুয়াত খালি করে। সেখানে অন্ধকারে তুমি একা, তোমার একাকিত্ব মুক্ত করতে একে একে উঠে আসবে ছোট ছোট তারা, বিন্দু বিন্দু আলোর আশা নিয়ে। তাদের পিছনে আলোকময়ী কৌতূহলী কুণ্ঠিতা চাঁদ। তুমি তার অন্তরে স্থান চাইলে সে তোমাকে ক্ষতবিক্ষত করে দেবে জিজ্ঞাসার বাণে, পৃথিবী থেকে উঠে আসার অপরাধে, মিথ্যা কলঙ্ক রটানোর নিষ্ঠুর প্রতিবাদে। তারপর পৃথিবীর স্থানাভাবে স্নেহময়ী তুলে নেবে তার কোলে। তখন সেখানে তুমি ঘুরে বেড়াবে স্বচ্ছন্দে এক শূন্য থেকে মহাশূন্যে। সেখানে অনন্ত জটিলতার মধ্যে খুঁজে নাও জীবন শূন্যের আসল রহস্য। মনে রেখো, তোমাকে যেতে হবে আরও অনেক অনেক গভীরে, শাশ্বত ইন্দ্রিয় অনুভূতির বাইরে, যেখানে লুকিয়ে আছে কবিতার আসল উচ্চাঙ্গ রূপ, শূন্যের প্রাণ। এই শূন্যের প্রাণ খুঁজতেই পরে আমি যখন কবিতা লেখা এই রিক্তের ভূমিষ্ঠ শব্দ বেরোই, তারপরে আমার সনেটের বই বেরোয় বাতাসের ক্যানভাস। এই কবিতার বাতাসের ক্যানভাসের প্রথম কবিতার নাম বাতাসের ক্যানভাস। এটি সনেট, প্রথম সনেটের বই। এই ঘর থেকে কিছু এমন নির্যাস কুড়িয়ে পেয়েছি আমি,
কখনো যাদের দেখাতে পারিনি মুখ, শুধু সকলের সঙ্গে যৌথ পরিবারে করে গেছি বাস। মেঘের আড়ালে ঢাকা সূর্যের আভাস, দেয়ালে ইটের ফাঁকে নগ্ন নন্দনের মতো নপ্রকাশিত, গভীর পথের নির্দেশ সেখানে যেন পার্বণের মাস। অন্ধকার কোনো দিন আলোহীন হয়ে ফেরেনি এ ঘর থেকে কুয়াশা প্রান্তরে। মহুয়া ঘ্রাণের রোদ, সন্ধ্যার পাখির ডানা থেকে বরফের গান ক্ষয়ে ক্ষয়ে লোনা ধরে গেছে ইটে। স্তূপীকৃত ঘরে আমি সেই ক্যানভাস, ভিজে ক্লান্ত ধীর। এরপরে আমি আসলে এখন আর ভালো লাগছে যে আপনারা দেখছেন আমার অনেকটা সময় গিয়েছে, আমি ধাতস্থ হতে একটু সময়ও লাগছে। আমি যখন প্রথম কবিতা লেখার জগতে আসি তখন সে সময়টা আমি সেতার বাজাতাম। তা আমার যে সেতারের গুরুজি ছিলেন পণ্ডিত অসিত দত্ত, তিনি আমাকে একটা কথা, মানে তিনি সেতার বাজানোর শেষ হলে তিনি আমার, তখন আমি কবিতা লেখা শুরু করেছি সেই সময় এই 8-এর দশকের, মানে 83-84 সাল নাগাদ। সেই সময় উনি আমার সেতার বাজানোর শেখানোর পরে উনি বলতেন যে তুমি কবিতা লিখছো শুনেছি, তা তুমি কবিতা শোনাও। সেইখানে তিনি আমায় বলেছিলেন যে কোনো শিল্পের মাধ্যমে আত্মপ্রকাশে আসল কথা, সে যে মাধ্যমেই হোক, সঙ্গীতই হোক বা সাহিত্যই হোক কিংবা নৃত্যকলা, চিত্রকলা, এমনকি গৃহসজ্জা বা রন্ধনও শিল্প হয়ে উঠতে পারে কারো নিবিড় আগ্রহে। আর সেই স্বাদ সৌন্দর্য যার আত্মবিকাশের ফসল, সেই তো শিল্পী। এক একজনের রান্না যেমন এক এক রকম হয়, তেমনি এক একজন ওস্তাদের হাতে এক এক রকম সুর আন্দোলিত হয়। একই রাগ বিলায়েতের হাতে আর রবিশঙ্করের হাতে শুনলেই বোঝা যায় দুজন শিল্পীর মনের মেজাজও কত পার্থক্য। মানে সেতারের থেকে কলমের কাছেই তুমি যদি নিজেকে প্রকাশ করার বেশি সুযোগ পাও, সেটাই তোমার পথ হবে। এই পথ আমি শেষ পর্যন্ত বেছে নিলাম কবিতার জগতে। আমার প্রথম বই যখন বেরোলো তখন যে আলোচনা হলো, সেই আলোচনার মধ্যে মানে প্রথম বইটা সুনীল গঙ্গোপাধ্যায় দেশ পত্রিকায় আলোচনার জন্য নিয়েছিলেন। তিনি আলোচনা বেরোনোর পরে সেখানে আমার কবিতার প্রশংসা করলেও আমাকে বলা হলো যে ইনি ছন্দ সম্পর্কে ততটা সচেতন নন। তখন আমি ছন্দেরই প্রতি আমার অনুরাগ বাড়ে। তখন আমি ঠিক করলাম যে ছন্দের যা কবিতার যে উচ্চাঙ্গ রূপ, সেই সনেটই আমি আমার এর পরবর্তী লেখক জীবন আমি চালিয়ে যাব। এই সনেট লেখার সঙ্গে সঙ্গে আমি আরও যে অন্যান্য কবিতা লিখতাম, তারপরে 1994 সালে বিশুদ্ধ জাতক কিংবা কীট বলে যে কাব্যগ্রন্থ বেরোয়, সেই কবিতার আমি 2টি কবিতা শোনাই। আমার প্রথম কবিতার নাম হচ্ছে দায়ভার। হারামি মনস্তত্ত্বের অসুখে ভুগেছি, কোথাও বিশ্বাস নেই, না শিল্পে না তত্ত্বে। আত্মহননের সুখে শুধু বেঁচে আছি, আগুন বহন করে সব দেহে হেঁটে যাচ্ছি একা, শ্মশান পায়ের নিচে গড়াগড়ি খাচ্ছে। কোলাকুলি করে করে পাঁজরের হাড় সরে গেছে, হৃদপিণ্ড অপচয়ে কবন্ধ হয়েছে ঘরে ঘরে, বাষ্পবিন্দু স্পর্শ টের পায়নি কারোর। অস্তিত্ববাদের ছেঁড়া কৌপিন পরনে, খুললেই উলঙ্গ হব। জরুরি মুহূর্তে সেটা মান্দাসে চাপিয়ে জলে ভাসিয়ে দিয়েছি। নদী তার দায়ভার বহন করুক, স্রোতে বাধা পেলে হাত বাড়ানোর কথা ভাবা যাবে। এই সময় এই গ্রন্থেরই আরেকটি কবিতা ফর্সা কাজ। আর কিছুটা এগিয়ে গেলে অন্ধকার শেষ, হাত বাড়িয়ে নাও, সর্বভুক রক্তপাপ সমস্তটা আমি নামিয়ে দেব। খালি পাঁজর হাতে দাঁড়িয়ে আছি,
ভরিয়ে দেব। আর কিছুটা এগিয়ে গেলে অন্ধকার শেষ, তখন আমি নতুন আর এক গল্প হব। মেঘজামিনী গাছের ফাঁকে রাত পাখিরা বড্ড একা, তারা এগিয়ে এলো, উড়িয়ে দিল পালকগুলো, উড়িয়ে দিল মন। মেঘ উঠছে, পাপের গাড়ি বোঝাই করে কোথায় যেন বৃষ্টি হলো খুব। তারপরেই পাহাড় থেকে ঝর্ণা ভাঙা মন্ত্র উঠে এলো। তার পেছনে নৌকা নদী, এগিয়ে দিল চিতা আমার, পুড়িয়ে দিল পাপ। এটুকখানি এগিয়ে এসে অন্ধকার শেষ, এখন আমি নতুন আর এক গল্প হব ফর্সা কাছে। এরপরে আমি এই কবিতার গ্রন্থের আরেকটি কবিতা, হলুদ জবানবন্দি। আপনারা আজ ক্ষমা করুন আমাকে, ফুলের ঝাঁঝালো ঘ্রাণে ভীষণ অসুস্থ। কেউ নেই ঘরে, কোনো মধুচোর নেই। অস্থির ধৃষ্টতা নিয়ে বিকৃত অসুখ বহন করেছে একা। কবিতা বিমুখ হয়েছে। কল্পিত সমুদ্রে লবণ বমনের পর হিম শরীরকে হামাগুড়ি দিয়ে টেনেছি কলমে। নিজের জবানবন্দি নিজেই চেয়েছি। মেঘ মুখ আকাশের নিচে, ঠোঁটে থুতু নিয়ে পাঠক দাঁড়িয়ে। বিচারাগারের দেয়ালে পিঠ রেখে পৃথিবীর বিখ্যাত কবিগুরুরা, আমি দর্পণ। মুখ শুকে দেখে যান ধর্মবতররা, জিভে মদ গন্ধ নেই। আগুনে গলিত রক্ত লৌহ ক্ষত বুকের গভীরে। কোন সত্য বাক্য উচ্চারণে কাব্যে নিমগ্ন রয়েছি। হয় হত্যা করো, এখনই শহীদ হই, নয় কথা শোনো বন্ধু। নারী সঙ্গে টের পায় নিয়তির গান। নিসঙ্গের অত্যাচারে যে মানুষ বিকৃত হয়েছে, সঙ্গ সুখে তার কোনো অসুখ থাকে না। আমি এরপরে আমি চলে যাই আমার পরের কবিতার বই ৯০-এর শেষ গ্রামে। এটা প্রমা থেকে বেরোয় ১৯৯৮ সালে। যে কবিতার নাম ৯০-এর শেষ ট্রাম, সেই কবিতাটা আমি প্রথম পড়ছি। রাত ১২টায় আমি ডিমের ভেতর থেকে বেরিয়ে পড়েছি। চোখ ফুটতে শুরু করলো, আর দেখতে পেলাম ৯০-এর শেষ ট্রামে চড়ে চলে যাচ্ছে ৭০-এর বিপ্লব। অন্ধকারে দরজায় দাঁড়িয়ে একটা গৃহপালিত কুকুর চিৎকার করছে। একটু আগে ৮০-র বন্ধুটি ওই রাস্তা ধরে কারশেডে যাবে বলে স্টেশনে গিয়েছে। ত্রিভুজের দুটো মুন্ডু অদৃশ্য এখন। তৃতীয় মুন্ডুতে ত্রিনয়ন জেগে ওঠে, আর একটা নেশাছুট লোক এসে হাত ধরে। শাটেল ট্যাক্সিতে পুরে দেয়। উবু হয়ে ১০টা ছাগলের সঙ্গে আমি একাদশ মুরগি নিয়মিত মাংস বিজ্ঞাপনে ছুটে যায়। রাত ৩টেই একটা মাতাল আমাকে চুমু খায় আর কাঁদে। ১ ঘন্টা তার পাশে আমি শুয়ে থাকি। সে আমার ক্লান্তি শুষে নেয়। তারপর ঠিক ৪টে বাজলে আবার আর্তনাদ করে, সাবধান, ভোর হচ্ছে, ড্রেন বন্ধ করো, বেনো বিপ্লব গড়াচ্ছে। সকালের প্রথম রোদ্দুর এসে কলম চিবোতে চিবোতে আমাকে ফাটলের অন্ধকার আকর্ষণে ডিমের ভেতরে টেনে নেয়। সারাদিন কালো কুসুমের সঙ্গে পরাজিত ইস্তাহার পুড়তে দেখা যায়। ট্রামের অস্পষ্ট ধ্বনি ধোঁয়ার ভেতরে বাজতে থাকে। আমি এরপরে আমার ছোটদের জন্যে লেখা শুরু হয়। আমার তখন সন্তান, একমাত্র সন্তান সাংখ্যপ্রিয় দীপ ডাকনাম, সে বড় হচ্ছে। তারই আগ্রহে আমি প্রথম ছোটদের লেখা লিখি। এবং সবথেকে বড় কথা যে সে বড় হয়ে যাওয়ার পরে আমি সেভাবে আর ছোটদের সঙ্গে মেশার সুযোগ হয়নি। সেই জন্যে আমার
ছোটদের নিয়ে আর বিশেষ লেখা হয়নি। এই বইয়ের প্রথম কবিতা ছিল বৃষ্টি তুই চিঠি লিখিস। এই বইটার অলঙ্করণ করেছিল আমার বন্ধু, অনুজ বন্ধু শুভেন্দু সরকার। বৃষ্টি তুই চিঠি লিখিস, এই বৃষ্টি তোকে ছাতা দিলাম, তুই হাঁটতে হাঁটতে যাবি, তুই নাচতে নাচতে যাবি, তুই ছুটতে যাবি। কেউ চাইলে খবরদার দিসনে যেন, তুই যে ভিজে যাবি। ঠান্ডা তোর মোটে সয় না, তবুও তোর এক বায়না। জল পায়ে তুই যাবেই যখন নদীর কাছে, ছাতাটা তোর সঙ্গে থাক। বোঝা লাগছে? তবে নদীর জলে নৌকা ভাসাস, বাস ছাতা আমার জাহাজ হবে। তখন তুই ছাতার ওপর দেশ বিদেশে ভাববি যেন সেই বাড়িতে মেঘে আছিস। আমি তখন ভিজে কাপড় বর্ষা বেশে খুঁজব তোকে কোন নদীতে, চিঠি লিখিস। আর একটা মানে ছোটদের কবিতা, তার নাম হচ্ছে লাল কালি নীল কালি। লাল কালি নীল কালি সাদা নাকি কালি, আমাদের বেড়া ঘরে চালে ভাঙা টালি। রোদ পড়ে জল পড়ে চাঁদ পড়ে রাতে, জামা নয় জুতো নয় নুন নয় ভাতে। পথ ধরে গাড়ি যায় পথ ছেড়ে গাড়ি, পাখিদের পথ নেই তাই নেই বাড়ি। সুখ আছে শোক আছে ফল আছে পেকে, ডানা মেলে উড়ে যেতে গান গায় ডেকে। ছুটে যাই ঝড় ওঠে মাঠে, যাতে মতে তালগোল গড়াগড়ি হাঁটে। পেট ভাবে কেনা আমি, ভাষা ভাবে কেনা, জামা জুতো ভাত পেলে মন যায় চেনা। লাল কালি নীল কালি সাদা নাকি কালি, আমাদের ভাঙা চালে নেমে এসো তালি। এরপর আমার পরের গ্রন্থ 2003 সালে সহযাত্রী থেকে বেরোয় নির্লিপ্ত কালপুরুষ। আমি সেই কবিতার মানে ভ্যালেন্টাইন্স, ভালোবাসার দিন, যে ভ্যালেন্টাইন্স ডে আমাদের যে পালন এখন বেশ কিছু কাল ধরে চলছে, সেই উপলক্ষেই এটা লেখা। কবিতার নাম ভালোবাসার দিন। তোমাকে উপহার পাঠাতে মন চায় আজ একটা লাল ইসরাজ, অথচ ভাত নেই ঘরে। পথের ফুটপাতে ভিখারি পুড়ে যায় জ্বরে। এখন বসন্ত, নতুন পাতা গাছে গাছে, পাখিও পেতে চায় সঙ্গী পাখিটিকে কাছে। যদিও ভারতীয়, খুবই দরিদ্র, ইচ্ছা আমারও রুমি, আমার পাশে বসে শোনাও পাঁজরের গভীর আবেদন তুমি। এই যে নির্লিপ্ত কালপুরুষ, আমি এটাকে একটু রেখে দিই এখানে। আমার এতক্ষণে আসলে অস্বস্তি হচ্ছিল বলে আমি মানে একটু আস্তে আস্তে নিজের মধ্যে স্থির হতে পারছি। নির্লিপ্ত কালপুরুষ। ছলনার মতো ছল জানা নেই বলে ফাঁকা ঘরে ফিরে আসি। এখানে মাছিরা আহ্লাদিত হয়ে সারাদিন ভন ভন করে, তাড়াতে পারি না আমি তাদের কখনো। স্বাভাবিক কণ্ঠস্বরে প্রলাপের মতো নিজেকেই গালি দিয়ে উন্মাদের মতো হাসি। তারপর খাম খুলে তোমার পুরনো ছবি বের করে আনি। বৃষ্টি বার্তা নিয়ে ঝুলে আছে মেঘ মুখে অদ্ভুত কিশোরী চোখ। আমার ক্লান্তি শেষ, আমার তৃষ্ণার শুরু, অন্তহীন ঝোঁক। ঘূর্ণিঝড়ে আমাকে রাস্তায় ঠেলে দিয়ে করেছে অসাবধানী। ঝাউবনে দেবদারু গাছে আজ ঝুলে আছে তোমার পোস্টার। আমি শেকড়ের সঙ্গে কথা বলি কিছুক্ষণ, সে ভীষণ একা। নিসঙ্গ কবিতা শুনি তার কাছে, তোমার পুরনো হাতে লেখা। সে হাতে এখন শুধু ফুলের স্তবক ধরা আছে জনতার। আমি আকাশের দিকে চোখ তুলে দেখি
সশস্ত্র কালপুরুষ বস্ত্রহীন নির্লিপ্ত দাঁড়িয়ে আছে, কে শোনে বুকের দুর্মুষ। এরপরে আমার এর পরের কবিতা কাঁকড়া কল্যাণ। আমার খাবার হবে বলে আজ একটা কাঁকড়া ঘরে উঠে এলো। হাঁড়ি চাপা দিয়ে আমি ওকে বন্দি করে রেখেছি অনেকক্ষণ। হাঁড়িটা কিছুটা ফাঁক করে দেখি ইষ্ট নাম জপছে হাঁটু মুড়ে। কিছুক্ষণ শিকার ও শিকারীর খেলাটুকু খেলে নিতে নিতে আমার স্নানের বেলা এসে যায়। তাড়া দেয় আমার শিকারী, আমাকে নির্দেশ দেয়। আমি ভেঙে ফেলি তার আলিঙ্গন বাহু। এমন সুযোগ বেশি আসে না, এমন সুযোগ বেশি আসে না। থানায় পুলিশের বেয়াদপি মনে পড়ে। মানবাধিকার চাপে এখন অবশ্য তারা সমাজ বিরোধীদের কফি দিয়ে বসায় টেবিলে। নিতান্ত জঙ্গলে থাকি, কাকে মারি কাকে খায় কারোর দেখার কথা নয়। কাঁকড়ার কল্যাণে আমি দুপুরে দুমুঠো ভাত বেশি খেয়ে ফেলি। ডাক্তার বলেন নাকি এর ফলে ক্যান্সার হবে না আর আমার কখনো, কিন্তু অপরাধ বোধ বেড়ে গেলে হৃদযন্ত্র থেমে যেতে পারে। এই যে মানে আমার মনে হয় খুব যে আজকে যে মানে আধুনিক যুগে যে সমস্ত জিনিসপত্র বাড়ি সব কিছুই যে খুব অ্যাভেলেবল ইয়েতে মানে দোকানে, সেরকমভাবেই এই অনেক কিছু রান্নার জিনিসপত্রও এখন দোকানেই পাওয়া যায়। রুটি বা সব কিছু এখন সেরকম বড়ি আমরা এখন দোকান থেকে কিনতে অভ্যস্ত, কিন্তু আগে আমরা তো দেখেছি বাড়িতে বড়ি দিতে। তা আমি এইবার যে কবিতাটা পড়ব সেটা হচ্ছে মা ও শেষ পরম্পরা। শীতের রোদ্দুরে বসে মা বড়ি দিচ্ছেন শুদ্ধ বস্ত্রে। ভোর থেকে ডাল বেটেছেন হিং কুমড়ো মিশিয়ে। মায়ের আকাশে ফুটে ওঠে সাদা নরম নক্ষত্র, ঝোলের ভাজার দুরকম। নজর এড়াতে টিয়া পাখির ঠোঁটের মতো লাল কাঁচা লঙ্কা গুজে দিয়েছেন। ঠাকুমা দিদিমা ঠিক এভাবেই সাজাতেন তাদের আকাশ। তাদের আনন্দ পরিশ্রম পৌঁছে যেত দূর দূরান্তের আত্মীয়ের ভাতের থালায়। এই সময় যে দীর্ঘ সময় আমার কবিতার মাঝখানে মাঝখানে কিন্তু সনেট লেখাটা চলতোই। এইবার সহযাত্রী থেকে আমার 2005 সালে বেরোয় 100 সনেটের অ্যালবাম। 100টা সনেট নিয়ে সহযাত্রী যে বইটা বের করে, সে বইটা দেখতে এই রকম ছিল। এই রকম দেখতে ছিল বইটা, প্রথম সংস্করণ। এবং 2013-তে এটার আবার দ্বিতীয় সংস্করণ হয়, যাতে প্রাবন্ধিক সদ্য সুমিতা চক্রবর্তী একটি বড় ভূমিকা লিখেছেন। সেই সনেটের 100 সনেটের অ্যালবাম, তার প্রথম সনেটটি ছিল আরণ্যক দাবা। আমি সেটি পড়ছি। পৃথিবীর নিমন্ত্রণে এসে আজ অনাহারে ফিরে গেল ওরা। খসে গেল সমাজের গা থেকে নকশা খচিত উজ্জ্বল চাদর। অন্ধকারে বাস করে যাদের দুচোখে ছিল স্বপ্নময় ভোর, তাদের চিরনিদ্রায় ফেলে রেখে ছুটে গেছে নির্বাচিত ঘোড়া দাবার আড়াই চালে, প্রতিবার লাফ দিয়ে। কিছু বিষ ফোড়া গোদের ওপরে থাকে, তাদের জন্যই তার পা ভারী আদর। মাঝে মাঝে বিড়ম্বনা, মাঝে মাঝে সংবাদ চেঁচিয়ে বলে চোর। মানুষ সহজে সব ভুলে যায়,
জলে ফিরে যায় জল ঠোরা। পোশাক দিলে না, ভাত দিলে না, যৌনতা দিলে শুধু ভগবান। অক্ষর দিলে না, জমি দিলে না, পানীয় জলে দিলে আর্সেনিক। গুহায় ছিলাম ভালো, গুহার ভেতরে ফের নিয়ে যাও তুমি। আবার ফিরিয়ে দাও বন মানুষের দেশে বন্য অবস্থান। দাবার ৬৪ ঘরে আমাদের আলো নেই, আধার দৈনিক কুড়ে কুড়ে খায়, আর পা থেকে হারিয়ে যায় আরণ্য ভূমি। এর পরের সনেট মানবীর হৃদয়ের প্রতি। মটনে চিকেনে মাছে বসে নেই আমার হৃদয়। সাদা লবণের পাশে অফ হোয়াইট ভিজে ভাত, যখন পদ্ম পাতায় তোমার লাবণ্যময় হাত কাঁচা পেঁয়াজের পাশে বেড়ে দেয়, অন্তরে বিস্ময় ভরে ওঠে। অকৃত্রিম পাঁজর ছাড়িয়ে ঢুকে পড়ি, দেখি এক অলঙ্কারহীন প্রেম সাধনার মুখ, যেখানে আমার অশ্রু নিবেদনে সমস্ত অসুখ সেরে যায়। বন্দি হয় সময় চালক শত্রু ঘড়ি। ভালোবাসা ছাড়া আমি আর কিছু প্রত্যাশা করি না। তীব্র জৌলুসের চেয়ে খুঁজি আমি মুখশ্রী শীতল। মরুভূমি পার করে দিতে পারে যার ছায়াতল, যার আঙুলের স্পর্শে মৃদু বেজে ওঠে ক্লান্ত বিনা, আমি তার জন্য মাথা থেকে টুপি খুলি আজীবন। মানবীর হৃদয়ের প্রতি মানবের অন্বেষণ। কুমারী মা। আমার সম্মুখে এসে দাঁড়িয়েছে এক কুমারী মা। প্রথমে বুঝিনি, চোখে ছিল তার অভ্যর্থনা ফুল, মুখময় হাস্য জ্যোৎস্না, মাথায় গভীর কালো চুল, বুকে ভারী স্তন, তাকে স্পষ্ট করে তোলা গেঞ্জি জামা, কিছুটা মেম সাহেব, অনাবৃত ত্বকবর্ণ তামা। মাতৃভাষা বাংলা, শিক্ষা দীক্ষা সেন্ট জেভিয়ার স্কুল। সচ্ছল অনুবাদক, বিশ্বাস করে না কোনো ভুল। পিতৃ পরিচয় নেই তার সন্তানের, সে শুধু মা। জিজ্ঞাসা করেছি আমি, বিয়ে হয়েছিল? উত্তর, না। কোনো যোগাযোগ আছে? কোনো প্রয়োজন নেই তার। জঠরে পেয়েছি যাকে, আলোয় ধরেছি তুলে আমি। পরিচয় দিয়েছি আমার, তাকে বলেছি আমি মা। গাছ হয়ে বেঁচে আছি, তুই নে গাছের অধিকার। জানে না গাছ কে বাবা, খোঁজে না গাছ কে তার স্বামী। আমার বাবা মারা যান যখন, সেই দৃশ্যটা আমার সনেটে উঠে আসে। পিতৃস্তরে শেষ পরিক্রমা শিরোনামে। ঈশানের সূর্য সবে পূর্ব স্পর্শ করেছে তখন। বাবা ঘুম থেকে ডেকে দাদাকে বললেন তৈরি হতে। জরুরি ওষুধ কটা আনাতে দিলেন নিজ মতে। কাঁপুনি ক্রমশ বাড়ে, অগ্নিকোণ ডিঙিয়ে তখন আদিত্য মধ্য গগনে। বাবার অসহ্য শিহরণ দেখে মা ডাক্তার ডেকে আনালেন। দক্ষিণের পথে কাত হয়ে সবিতা যখন ঝুঁকে পড়েছে নৈরিতে, ডাক্তার জবাব দিয়ে গলালেন চটিতে চড়ন। পশ্চিমে অস্তরাগের সিঁদুর মায়ের সিঁথি লাল করে ডুবে গেল। বায়ু কোণ দিয়ে চলে গেল পিতা।
সেতারের তার ছিঁড়ে অন্তহীন অদৃশ্য উত্তরে। শ্মশান যাত্রার পরে মধ্যরাতে নিস্তব্ধ গোয়াল বাড়ির আকাশে বেজে উঠেছিল কণ্ঠস্বর। বৃথা টর্চ হাতে ছোটাছুটি হলো, কেউ এলো না নজরে। এরপরে মাটি থেকে মূর্তি এই কাব্যগ্রন্থটি বেরোয় 2007 সালে সহযাত্রী থেকে। এখন যে যুদ্ধের রমরমা চলছে, ইউক্রেনে রাশিয়া আক্রমণ চালাচ্ছে, এই যুদ্ধ তো বহু দিন ধরে এক যুদ্ধ ব্যবসা। সেই যুদ্ধ ব্যবসার অবস্থা তো মানে দীর্ঘদিনের, সে তারই একটি রূপ বুমেরাং। আজ কোন আনন্দে এ বাজির উৎসব ছেলেটি জানে না। তার বাবাকে সে বলে, তুমি বললে শব্দবাজি পোড়ানো বারণ, কিনে দিলে না বুড়িমা চকলেট আমাকে। ওই তো ফাটলো, ওই তো আবার আবার। বাবা বলল, তাড়াতাড়ি আলোগুলো নিভিয়ে বাড়িটা অন্ধকারে ঢেকে দাও। এটা ক্ষেপণাস্ত্র, এটা সেল, এটা যুদ্ধের উৎসব। আর কিছু দেখা যাচ্ছে না। আত্মার কথোপকথন ভেসে আসছে। বাবা, যুদ্ধ কেন হয়? যুদ্ধ হয় ক্ষমতা প্রতিষ্ঠা করতে, ব্যর্থ চাপ থেকে দ্রুত নজর ঘোরাতে, কিংবা প্রতিরক্ষা খাতে বাজার বাঁচাতে। বাবা, যুদ্ধ কারা করে? যাদের দমন শক্তি ঘুমোতে দেয় না, আর যারা শান্তি তুচ্ছ মনে করে, পছন্দ করে না। কখন তাদের যুদ্ধ শুরু হয়? প্রথমে জঙ্গল থেকে তারা সাপ কিনে নিয়ে আসে, দুধ কলা দিয়ে পোষে, তার ফনা জাগাতে মাথায় পারমাণবিক হাত রাখে, আর তারপর সেই ফনা যখন উদ্ধত ছায়া ফেলে, এক একটি সাদ্দাম লাদেন গড়ে ওঠে, ঝাঁপিতে ধরে না। তখন পা পড়লে লেজে যুদ্ধ, বুমেরাং। আমরা চাই না এই যুদ্ধ, আমরা চাই এই যুদ্ধ দ্রুত শেষ হোক। কারণ আমাদের জীবন, মনুষ্য জীবন অনেক সমস্যায় জর্জরিত। তার একটি সমস্যা আমার এই কবিতাটার মধ্যে উঠে আসে, সেটা হচ্ছে যৌনকর্মীর আবেদন। আমি অনেকেই মতামত দিচ্ছেন, কিন্তু আসলে আমি মতামতের উত্তর আমি পরে জানাবো। এখন আমি আর মানে আমি কবিতার মধ্যেই কনসেন্ট্রেট করি। আর আশা করি আমার যারা শুনছেন তারা আমাকে আমার কবিতা ভালো লাগা থেকে শুনছেন, তাদের মতামত নিশ্চয় তাদের এক্ষুনি খুব একটা প্রত্যাশিত নয়। যৌনকর্মীর আবেদন। বিচারবাবুর কলমের খোঁচাকে সমস্ত খদ্দের কাম মক্কেলেরা ঢুকে গেছে সংশোধনাগারে। সেখানে তাদের ডান্ডা মেরে ঠান্ডা করা হবে কামুক উত্তেজনা। ধীরে ধীরে তারা নাকি সকলে সন্ন্যাসী হয়ে যাবে, কারণ তারাই নাকি যৌনকর্মীদের সৃষ্টিকর্তা, কারণ তারাই নাকি তাদের পেটের ভাত, গায়ের কাপড়, কারণ তারাই নাকি অভাগীর সন্তানের স্বপ্ন, কারণ তারাই পঙ্গু স্বামীর ওষুধ, বাড়ি ভাড়া, কারণ তারাই টিমটিমে প্রদীপের শেষ আলো, শেষ গান। থামাতে পারলেই দেশ শুদ্ধ হয়ে যাবে। বিচারবাবু গো, মামলা করে করে বাবাটা ফকির হয়ে গেছে। জমি বেচে বেচে হয়ে উঠেছিল সে তোমার রসালো মক্কেল। তুমি তাকে ধরে নিয়ে গিয়ে সংশোধনাগারে করনি কখনো। জমিতে সোনার ধান ছিল, গাছে আম, জালে মাছ। 8 ক্লাস পড়তে পড়তে তুলে দেওয়া হলো যার হাতে, পেটের ছেলেটা কোলে থাকতে তার কাজ চলে গেল। পিতলের তালা ঝুলল কারখানার গেটে।
খুলবে খুলবে করে অপেক্ষার শেষে কেউ আত্মহত্যা করলো, কেউ বা ডাকাত মরে কিংবা মার খেয়ে পড়ে রইল ঘরে অন্ধকারে। মালিক পালিয়ে গেল কোথায়? শুনেছি শ্রমিকের পেটে লাথি মেরে সে এখন উকিলের শাসালো মক্কেল। তার বুঝি কোনো সংশোধনাগার প্রয়োজন নেই? বিচারবাবু গো, আমাকে বাঁচার মতো একটা কাজ দেবে তুমি? ছেলেটাকে মানুষ করার মতো একটা কাজ দেবে? নতুবা তুমি আজ আমার মক্কেল হয়ে এসো, নতুবা তুমি আগে সংশোধনাগারে ঢুকে পড়ো। আমার এর পরে যে বইটা বেরোয় তার নাম খুব ছোট ছোট কবিতা দিয়ে সীমিত পঙ্ক্তিমালা, এটা 2008 সালে বেরোয়। আমি তার ছোট্ট দুটি কবিতা পড়ি। ঝলক। একটি দৃশ্যে রাত্রি তখন ভোর, পাড়ের নৌকা অল্প মেলেছে পাল, নদীর তলায় জলের গোপন তোর, উতলে উঠেই খুঁজছে অন্তরাল। আরেকটি ছোট্ট 2 লাইনের কবিতা, দেহতত্ত্ব। শরীরে এত ঘর, জানি না কোন ঘরে কে করে বাস, জীবন বিজ্ঞান থেকেও অর্জন করিনি জলবায়ু পূর্বাভাস। আমার এরপরে যে গ্রন্থটি বেরোয় তার নাম আসতে চাইছো এসো, 2011 সালে অন্তর প্রকাশনী থেকে বেরোয়। সেই গ্রন্থের কবিতা নরক পৃথিবী থেকে দূরে। এটাও সংবাদপত্রেরই একটি সংবাদ থেকে লেখা। সে সংবাদের আমাকে এমনই আমার ওপর প্রভাব ফেলেছিল, আমি অফিসে বসে কবিতাটা লিখেছিলাম, মনে আছে এখনো। নরক পৃথিবী থেকে দূরে। কুয়ো থেকে করতলে উঠে আসে মেয়ের কঙ্কাল। মা, তুমি বিশ্বাস করো পালিয়ে যায়নি, চুরির কলঙ্ক নিয়ে কারো হাত ধরে। পালিয়ে গেলে তো আমি বেঁচেই যেতাম, শরীরে কালশিটে দাগগুলো দেখে হয়তো আঁতকে উঠতে। চিড়িয়াখানায় গিয়ে বাঘের খাঁচায় ছুড়ে দিতে না পারার যন্ত্রণায়। প্রতিদিন মুখ বুজে নৃশংস নখের খোঁচা খেয়ে গেছে অভুক্ত শরীর। শেষ রাতে পরিচয় দিতে ঘেন্নায় গা শিউরে ওঠে। ওরা স্বামী, ছি ছি, ওরা শ্বশুর শাশুড়ি। যখন আমার মুখে কাপড়ের দলা গুঁজে দিয়ে গলা টিপে ধরেছিল, আমার 2 চোখ ছিটকে পড়েছিল তোমার 2 পায়ে। মাগো, তুমি কেন পারোনি আতুর ঘরে ওই কাজটুকু? বাবাও সান্ত্বনা পেত দারিদ্র্যের অভিশাপ থেকে। অনেক অনেক দিন পরে আমি ঘুমিয়ে পড়েছি সেই রাতে। ঘুমের শরীর ওরা চুন দিয়ে ঢেকে ফেলে রেখে গিয়েছিল এই পরিত্যক্ত অন্ধকার কূপের গভীরে। আজ কোন পরিহাসে কে বালতি নামালো? সে কি ঈশ্বরের দূত? অনেক অশ্রুর সাক্ষী সারি উঠে এলো। ত্বক মাংস পচে গলে গেলেও যায়নি চুল, সেও। আর এই অবশিষ্ট পরটি আমার। তবুও আমাকে তুমি চিনতে পেরেছো মা, তোমাকে প্রণাম। তুমি আমাকে ফিরিয়ে দাও ওই কূপে, নরক পৃথিবী থেকে দূরে, অপমান থেকে দূরে। এখন প্রতিবাদের আলো অতি অসহ্য আমার। ঘুম আসছে, ঘুম আসছে, আমাকে ঘুমোতে দাও মাগো। এই কাব্যগ্রন্থে আরেকটি কবিতার নাম ভ্রমর জন্ম। তুমি স্বপ্নে ছিলে বলে
কাল আমি দুঃস্বপ্ন দেখিনি। নদীতে সাঁতার কাটতে কাটতে আমি ডিঙিয়ে গিয়েছি শ্মশানের চিতাকাঠ। ঢেউগুলো হলকা থেকে বাঁচিয়ে দিয়েছে। যখন অনেক দূরে স্পর্শহীন বয়ে যায় জল, দহন জ্বালার মুখে দ্বার খুলে রাখে দাহপথ, কিছুটা এগিয়ে ফিরে এসে বৃষ্টি খুঁজেছি আকাশে। আমার ঝলসানো মুখ থেকে আঁতকে উঠেছে দর্পণ। আমি তবু বদ্ধ জলাশয় দেখে কাতর হয়েছি। শঙ্খ নয়, দীর্ঘশ্বাস ছুঁড়ে ছুঁড়ে ভেঙেছি বড়। তুমি ধারা পথে এসে কোলে তুলে নিয়েছ আমাকে। স্নিগ্ধ প্রলেপের স্পর্শে আমি যত জুড়িয়েছি জ্বালা, ততই বিস্ময়ে মুগ্ধ হয়েছে তোমার অশ্রুভূমি। দুঃস্বপ্নের দাহ থেকে আমাকে ভাসানে রাখো তুমি। তোমার প্রতিটি বাঁকে আমার ভ্রমর জন্ম হোক। এই পরে আমার অমৃতলোক সাহিত্য পরিষদ থেকে 2012 সালে বেরোয় সনেট 50 কাব্যগ্রন্থটি। তার প্রথম কবিতাটি ছিল মহাবী নিষ্ক্রমণের পথে। আজ আর প্রদীপ্ত রাজপ্রাসাদে গৌতম মোহিত নয় নর্তকীর নাচে। সারথী ছন্দক তাকে চিনিয়েছে জরা, ব্যাধি আর মৃত্যু শেষ পরিণতি অহংকারে অলঙ্কৃত শরীরে। লহরীর সুরে রূপসীরা আছে কাছে। মোহ নেই, তৃষ্ণা নেই, অবসাদে হীন মনে হয়েছে সংসার। প্রিয়রতী দগ্ধ মনস্তাপে ক্লান্ত হয়ে ডুবে গিয়েছে রাজকুমার গভীর নিদ্রায়। অদ্ভুত অবহেলায় চূর্ণ হয়ে অঙ্গনে ঘুমিয়ে গেছে নর্তকী বাদক। মধ্যরাতে ঘুম ভাঙে সিদ্ধার্থের। প্রেত পুরীত ছেড়ে সে শয়নকক্ষে যায়। পালঙ্কে যশোধারার কোলে সদ্যজাত রাহুল জাগিয়ে তোলে ব্যর্থ শোক। নিষ্প্রিয় আর্যপুত্রের নির্দেশে শ্বেতাঙ্গ অশ্ব কন্যকের জিন হাতে নিয়ে মহাবী নিষ্ক্রমণের রথ দাঁড় করিয়েছে অশ্রুভারে আহত ছন্দ। রাত্রির আকাশ থেকে, ভূমি থেকে নক্ষত্র জোনাকিপুঞ্জ শুভেচ্ছা বাড়িয়ে অনমা নদীর তীরে নামিয়েছে। তলোয়ারে হয়েছে মুণ্ডিত মস্তক। এক বস্ত্রে প্রবজ্জা গ্রহণ করে জীবন প্রহেলিকার উত্তর সন্ধান করেছেন পিচ্ছ ক্লেশে গয়ায় বটবৃক্ষের নিচে বসে বুদ্ধ ভগবান। এর আরেকটি সনেট, শিরোনাম ভারসাম্য। আম কাঁঠালের পাশে কদর পেলে না তুমি উপবাসী নিম, অথচ তোমার যত্নে প্রকৃতির বাতাস বিশুদ্ধ ও নির্মল। তোমাকে আগাছা ভেবে আস্থা করে উপড়ে ফেলে মনের শৃঙ্খল। গোপনে পাচার করি ভেষজ চাহিদা দেশ বিদেশে অসীম। কন্যা সন্তানের জন্ম হলে যেরকম ঘরে জ্বলে না পিদিম, পুত্র সন্তানের পাশে তার জন্য খাদ্য কম, শিক্ষাও নিষ্ফল। পরীক্ষায় জানতে পারলে মোটা অর্থে হত্যা করি সেই বিস্ফল। নতুবা পাঠিয়ে দিই বেশ্যালয়ে, ঘরে ঢোকে নোটের আপিল। প্রতিদিন ক্ষয়ে যাচ্ছে ভারসাম্য পৃথিবীর বাতাসে মননে। এক পাল্লা শূন্য করে অপর পাল্লায় বাড়িয়ে চলেছি চাপ। চোখে জমছে অন্ধকার, হাতে বাড়ছে নখ, দাঁতে নির্ভয়ের হাসি। কে আমাকে প্রতিরোধ করবে? আমি যতক্ষণ আত্মসচেতনে একবার না বলি, হে নিম, ওগো নারী, তুমি মুক্ত করো পাপ।
তোমাকে রক্ষার দায় আমারও রয়েছে, তোমাকেও ভালোবাসি। আমার এই যে 12টি কবিতার বই থেকে আমি কবিতা পড়ছিলাম, সেই বইটার একসঙ্গে নির্বাচিত কবিতা, কবিতা চয়ন নামে এই বইটি প্রকাশ পেয়েছিল 2012 সালে। এরপরে আমার আমার চিরদিনই একটা আগ্রহ থাকে যে নতুন কিছু কবিতায় নতুন কিছু লেখার বা নতুন কিছু খোঁজার। আমি এরপর যখন আমি মন্দাকান্তা আমি পড়া শুরু করলাম, ছন্দ রচনার দিকে গেলাম, এই সময় আমাকে যেমন সনেটে আমাকে বলতেই হয়, স্বীকার করতে হয় যে আমি প্রথম রাম বসুর কাছে বিরাট শিক্ষা অর্জন করেছিলাম সনেট রচনায়। বহুল মানুষ আজকে আমার সনেট নিয়ে যে আলোচনা করেন, প্রশংসা করেন, তার জন্য আমাকে এই প্রণাম আমি সম্পূর্ণই তুলে দিই রাম বসুর চরণে। তেমনি মানে আমরা সদ্য হারালাম শঙ্খ ঘোষকে। তিনি আমার মন্দাক্রান্তা ছন্দ শেখানোর জন্য ভীষণ পরিশ্রম করেছেন। আপনাদের মানে তিনি আমাকে একটা যে লাইনটি লিখে দিয়েছিলেন আমার মন্দাকান্তা ছন্দ শেখার শেষে, মন্দাকান্তায় লিখেছ তুমি আজ দুঃখ নেই আর এগো ফের। শঙ্খ ঘোষ লিখে মানে এটা সই করে দিয়েছিলেন, এটা বোঝা যাবে না এইভাবে ঠিক। তা আমি এর থেকে দুটি কবিতা পড়ছি। এই বৈশাখ মাস, এখন প্রচণ্ড গরম, আমি নির্বাচন করেছি বৈশাখী গান কবিতাটি। আপনারা মন্দাকান্তা ছন্দ আমরা মানে এখনও সত্যেন্দ্রনাথ দত্তের যক্ষের নিবেদন আমাদের মনে আছে। কবিতার নাম বৈশাখী গান। নির্দয় সূর্যের ঘোড়ারা সারাদিন অগ্নি বর্ষায় খোঁচায় প্রাণ। বৈশাখ সন্ধ্যায় এসেছ তুমি আজ, চাইছে অন্তর উদম স্নান। মাঠঘাট চৌচির পারে না কোনো জীব, রাখতে প্রাণ তার কেবল শোক। প্রেমহীন মুখটাই হতাশা এঁকে দেয়, মগ্ন তৃষ্ণায় ব্যাকুল চোখ। বৃষ্টির সংকেত ঢেকেছে আকাশে, কৃষ্ণ সম্ভার সদয় মেঘ। উন্মাদ বৃক্ষের শাখা ও প্রশাখায় করছে তোলপাড় ঝড়ের বেগ। ঝমঝম সঙ্গীত ঝাঁপিয়ে এসে যায়, ছাদ না ময়দান তফাৎ নেই। অঙ্গের আনচান হয়েছে অবসান, ফিরল বর্ষায় প্রাণের খেই। রাত্রির বিস্তার পুলকে বলে যায়, মত্ত নৃত্যের আসন চাই। ভরপুর উৎসব পালিত পেয়ালায়, জন্ম মৃত্যুর পোহক গায়। এই মন্দাকান্তা ছন্দে আমি একটা নেশার মধ্যে পড়ে যাই। সেই নেশা আমার কাটে, আমি বড় একটা কাজ করার দিকে হাত বাড়াই। আমরা যারা কালিদাসের মেঘদূতম আমরা অনুবাদ করেছি, সংস্কৃত তো পড়তে পারি না, বুদ্ধদেব বসুর, এবং সেই বুদ্ধদেব বসু যে ভূমিকাটা লিখেছিলেন সেখানে তিনি বলেছিলেন যে আমি মন্দাকান্তা ছন্দে এটা আমি লিখতে পারবো না, তার কারণ এত বড় কাজ আমি করতে পারবো না। আর আমারও জেদ চেপে গেল, আমি একটা মন্দাকান্তা ছন্দে বড় কাজ করব। তা কালিদাসের মেঘ ছিল যক্ষের দূত। আমি সেটাকেই যক্ষ কান্তার কাছে, কালিদাসে যক্ষের প্রেয়সী কান্তার কাছে এসেছে, আমি তাকেই রিভার্স করলাম। আমি কান্তার কাছ থেকে মেঘ এবার যক্ষের কাছে যাবে কান্তার মেঘ হয়ে। আমি এই বইটির নাম রেখেছিলাম, প্রথমে আজকের মেঘদূত নাম রেখেছিলাম, তখন এটা কবি সম্মেলন পত্রিকার প্রকাশ পায়। সেই বইটি পরে আমি শঙ্খ ঘোষের সঙ্গেই, স্বর্গীয় শঙ্খ ঘোষের সঙ্গে আমি কথা বলে
আমার মনে হলো এটা কান্তার মেঘদূত নামকরণ করা উচিত। এ ব্যাপারে মানে সুমিতা চক্রবর্তী একটা কথা মনে পড়ে, উনি বলেছিলেন এটা একটু নারীবাদী কবিতা হয়ে গেছে কিছুটা। মানে আসলে আমার কাছে এটা কান্তার মনের আবেদন প্রকাশ করাটাই আমার উদ্দেশ্য ছিল। একটি নারী এবং এবং এই সময়ে যে সময়টা, সেই সময়ের মধ্যে আমি কান্তাকে খুঁজেছি এবং পৌরাণিক প্রেক্ষাপটকে কিছু কিছু জায়গায় এনেছি, নিয়ে এই লেখাটা তৈরি হয়েছিল। আমি মানে এটাতে এত বড় কবিতা পড়া যাবে না, আমি তার দুটো স্তবক, পূর্ব মেঘ এবং উত্তর মেঘ, আমি পূর্ব মেঘের একটি স্তবক আর উত্তর মেঘের শেষ স্তবক, শুরু এবং শেষটা শুধু শোনাই, কারণ তা না হলে তো মানে সময় হবে না। পূর্ব মেঘের প্রথম স্তবক: স্বপ্নের নিদ্রায় রয়েছি পাশে তার, ব্যর্থ অন্তর কাটাই দিন, উজ্জ্বল সূর্যের প্রকাশে মনে হয় করছে বিদ্রুপ মিলন গান, কর্মের ইন্ধন সকলে খুঁজে পায় না উদ্যম মনের জোর, পুষ্পের উদ্যান ভ্রমরি ভ্রমরের করছে শুভ মধুর সার। এইভাবে শুরু হয় এবং শেষ হয় 132 স্তবকে। সেইখানে আমি আগের স্তবক থেকেই পড়ি 131 এবং 32। স্বপ্নের নির্জন আসনে সারাদিন সেই তো বন্ধন না কেউ আর, বিদ্যুৎ স্পৃষ্টের স্বরূপে পরিবাস, সর্পদংশন মাথায় মন, প্রত্যেক আসবাব জড়িয়ে খুঁজি তার গন্ধ মৌতাত আলিঙ্গন, আখ্যান বেষ্টন ছাড়িনি কোনোদিন বন্ধু মেঘদূত জানিও তাও, বন্ধুর কল্যাণ করেছ অনুরূপ অঙ্গে বিদ্যুৎ প্রণয় নাও, পত্নীর ভর্তায় যাপনে কোনোদিন চাই না বিচ্ছেদ এমন হোক, চাই এই বার্তায় ভুলেছে যারা প্রেম ফিরিবে নিশ্চয়ই তারাও ফের, কাব্যের মেঘদূত বিরোহী নারীদের বক্ষে সোমনাথ সজল হয়। এই সময় আমার মানে এরপরে 2017 সালে এই কান্তার মেঘদূত বেরিয়েছে এবং মুশায়রা থেকে 2020 সালে আমার, আর ব্রজপথ পাঠক থেকে বেরোয় 2017 সালে। আমি তার একটি কবিতা পড়ি। রঙের উৎসব। আমার মাথায় তুমি হাত দিলে পৃথিবীর তারারা আমার মুখ দেখে, না দিলে অন্ধকারের মধ্যে ডুবে থাকে আমার অস্তিত্ব। বলো উদার হবে কি? তোমার প্রশ্রয় পেলে আমি অনায়াসে যাবতীয় আবর্জনা মুহূর্তে পুড়িয়ে শুরু করে দিতে পারি রঙের উৎসব। না পেলে বিবর্ণ হব, তুমি সাক্ষী থেকো। তোমার ছাতার সঙ্গে ছায়া মেখে হেঁটেছি যেদিন, বুঝেছি আকাশ আর মাটি পৃথিবীর কতখানি কাছাকাছি অক্ষর যাপনে। মানচিত্র ভেঙে দাও আমার জীবনে, পৃথিবীর নাগরিক হতে চাই আমি, তুমি মুক্তি দিলে আমি পাখি হতে পারি। এর পরের কবিতা, এবার বিভাগী হব। অনেক মিশেছি তোর সঙ্গে, আর নয়, উড়ন্ত ফুরফুরে সেই কিশোর বয়সে তোর সঙ্গে আলাপ করিয়েছিল অগ্রজ বন্ধুরা। অন্তর জ্বালানি ওরে, কি ভীষণ মজালি আমাকে, আড়ালে আবডালে সে কি বিড়ম্বনা তোকে ভালোবেসে। তোর জন্য চুরি শিখি, তোর জন্য ভিখারি হয়েছি,
অর্ধদগ্ধ অবস্থায় রাস্তা থেকে সযত্নে উচ্ছিষ্ট কুড়িয়ে নিয়েছি আমি, মৃতপ্রায়। কত চুমু খেয়ে খেয়ে জাগিয়ে তুলেছি। মনে আছে তোর সঙ্গে মিশে কত বিপদে পড়েছি? টিকটিকি লজেন্স, লেবু পাতাকে হারিয়ে ঠিক তোর উগ্র গন্ধ টের পেয়ে যেত বিধবা মা। লাঠিপেটা, তিরস্কার, অশ্রুপাত সব ম্লান করেছিস তুই। ধীরে ধীরে আমাদের সম্পর্ক গা সওয়া হয়েছে সকলের। তারপর এমনও হয় যখন আমি আর মানাতে পারি না, হাঁপ ধরে যায় বুকে, হাঁটতে কষ্ট হয়। চেয়েছি বিদায় দিতে, তোকে ছাড়া বিপন্ন লেগেছে। মনে হয় তোর কাছে বেঁচেছি নিজেকে, আর নয় বলে তোকে কতবার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। একবেলা একদিন ছেড়ে থেকেছি, অথবা তোর বদলি কাউকে এনে বসিয়েছি মোহভঙ্গ পাশে, পারিনি। আবার তুই ফিকিরের পথ ধরে ফিরে এসেছিস, সুখে দুঃখে সর্বদাই। লাইব্রেরি ঘর থেকে বাথরুমে শয্যায়, দুজনের সহবাসে ঢের ভস্য হয়েছি দুজনে। আর নয়, এবার বিভাগী হব, পিঞ্জরে অঙ্গার নিয়ে বৃন্দাবনে যাব। বাগানে এর পরের কাব্যগ্রন্থ মৃত গ্রন্থাগারে জ্যান্ত পাণ্ডুলিপি। এইটা এর থেকে এটা বেরিয়েছিল কবিতা সীমান্ত থেকে 2020 সালে। বাগানে উৎসব। রুটিন ভাঙার একটু সময় জুটেছে। শীতে রোদ্দুর মেখে দাঁড়িয়েছি বিষণ্ণ বাগানে। আমার এপাশে আলো, ওপাশে ছায়ার অন্ধকার। প্রিয় গাছেদের মুখ নিচু, লেবু পাতাগুলো পোকায় আক্রান্ত। পোয়াতির আহ্লাদ সাজানো নেই ফুলের কুঁড়িতে। আগাছা মারিয়ে আমি গোলাপ গাছের কাছে যাই। কাঁটার আঁচড় ভুলে আদরের দুহাত বাড়িয়ে গা থেকে খসিয়ে দিই মাকড়সার জাল। কীটনাশক স্প্রে করে খুব স্নান করাই ওদের। তারপর গোড়ার কাছে মাটির মুখ হা করিয়ে খাবার দিই। কি খুশি সকলে, সারা বাগানে উৎসব। খবর পেয়েই ছুটে এসেছে মৌমাছি, প্রজাপতি। ক্যালোরি পোড়ানো ঘাম ঝরিয়ে আমিও বেশ তরতাজা এখন। এর পরের কবিতা কবির নিয়তি জানা সম্ভব হবে না। আজ ভোরবেলা ঘুম থেকে তুলে মুকুন্দ গায়েন যে কবিতা শোনালেন তা আমাকে সুন্দরবনের নদীতে ভাসিয়ে দিল। দূরত্ব কি করে এত কমে? ভাবতে ভাবতে জোয়ার ফুরিয়ে ভাটা এসে কানে বিঁধছে। ভাষা তার জলজ সভ্যতা থেকে ভুতুরে শহর ফাঁক করে দেখাচ্ছে কবির কোনো বাসভূমি নেই। যে কোনো গাছের নিচে বসে ছায়া ভোগ করা যায়। দেখতে হবে পাখিদের খুব নষ্ট না হলেই হলো। সাঁতার কাটাও যেতে পারে যে কোনো নদীতে। বুঝতে হবে স্রোত পক্ষে না বিপক্ষে তীব্র ভাসমান। ডুব সাঁতারেও যেতে পারো বা মরতেও পারো ডুবে। কবির নিয়তি জানা কোনোদিন সম্ভব হবে না। আমি এরপরের যে আমাদের যে এই অতিমারি কোভিড ভাইরাস এলো, আমরা তো সবাই আটকে গেলাম। এই সময় আমার যে কবিতাগুলি লেখা হচ্ছিল সেই কবিতাগুলি
করোনা কাল হিসেবে অন্যভাস থেকে বেরোই 2020 সালে। সেই কাব্যগ্রন্থের কবিতা লকডাউন। ট্রেনের চাকায় তালা, ক্যানিং স্টেশনে শুয়ে আছে অভুক্ত কুকুর, ঝাঁপ ফেলা চায়ের দোকান থেকে ভেসে আসছে টুংটাং ঠুকঠাক, বিস্কুটের বয়াম হাতড়াচ্ছে ক্ষুধার্ত ইঁদুর, পাচক পরিচারক গৃহবন্দী, কাঁপা হাতে অসতি পরের ঝোলা নামছে মোড়ের মাথায় খোলা মুদির দোকানে, চাল আলু ডিম পাউরুটি, এক পা দু পা বিশ্রাম, এক ধাপ দু ধাপ বিশ্রাম, লুঙ্গি ঘেঁষে ফিরছে লেজ উঁচিয়ে বিড়াল, মিয়াও মিয়াও। ওয়াকার ঠেলে বৃদ্ধা ফিরে এসেছেন রান্নাঘরে, পেট মেনে নিতে পারে না লকডাউন। এই যে দুঃসময়ে যে কত কত রকমভাবে এই দুঃসময় আমরা কাটিয়ে, শেষ হয়নি এখনো চলছে, তবে আমরা অনেকটা কাটাতে পেরেছি। সেই দুঃসময়ের এক ভয়াবহ দৃশ্য ঘটে গেছে, ঘটনা ঘটে গেছে, সেই ঘটনা আমার কবিতায় উঠে এসছে। সুদর্শন। স্বপ্নের ভেতরে উড়ে এলো একটা ট্রেন, খণ্ড খণ্ড হয়ে আমি ছড়িয়ে গেলাম পথের রেখায়, বনে, পাথরের স্তূপে। সুদর্শন চক্র নিয়ে গেল কিছু রক্ত মাখা মাংস আর ঘিলু, পড়ে থাকলো খিদে পেটে জমানো 3 দিনের বাসি রুটি গুড়, তোমার কয়েক পাতা কপালের টিপ, ছেলের বেলুন আর মায়ের চপ্পল। আমার পৌঁছানো হলো না আর বাড়িতে। তুমি কাঁদছো, কাঁদো। আমি 2000 মাইল দূরের ঘুপচি ঘরে সারা রাত জেগে জেগে অন্ধকার চোখে কান্না শুকিয়ে ফেলেছি। ঘাম শুষে নিতে দেয়া ছাড়া কি এমন দাম ছিল শ্রমিকের এই দেশে? এই সময় আমার একটি উপন্যাস লেখাও হয় এই লকডাউনে। অতিমারি সম্প্রতি বেরিয়েছে, অতিমারি নামে সেই উপন্যাস, আন্তর্জাতিক প্রকাশনা থেকে। আমি একই সঙ্গে সেই সময় আমি বেশ কিছু হাইকু লিখছিলাম। আর আমার 2008 সালে সেই হাইকুগুলোর আমি কয়েকটি ছোট ছোট হাইকু, মানে হাইকু ছোটোই 3 লাইনে আমি পড়ছি। এই বইটি এখনো বেরোয়নি, রেডি হয়ে গেছে। এটা যে প্রকাশনা থেকে বেরোনোর আগেই এটা ইংরাজিতে অনুবাদ হওয়ার কথা চলছে, অনুবাদের কাজ চলছে। আশা করি মানে বাংলা এবং ইংরাজি একই সঙ্গে আপনারা হাতে পাবেন। হাইকু। জলের মাছ জলে, বড় গিলে খায় ছোট, টু শব্দটি নয়। থমকে দেখেছি তোমার দুটি চোখ জুড়ে আমার বসবাস। তারপরের হাইকু। মনের রামধনু আকাশে টাঙিয়ে দিই যতক্ষণ আলো। তারপর আকাশ জুড়ে মেঘ, দুটি জানলাই দুটি মুখ, বিদ্যুৎ বিনিময়। অদৃশ্য কাঠি, দড়িতে আপাদ মস্তক, চলছে পুতুল নাচ। প্রদীপে তেল নেই, নিজেকে পোড়াই সলতে, অস্তিত্বের মায়া। আমার কবিতা লেখার সঙ্গে সঙ্গে আমার কাব্য নাটক লেখার একটা প্রবণতা বহুদিন। সেই কাব্য নাটকগুলো নিয়ে কাব্য নাটক সংগ্রহ বেরিয়েছিল সুতরাং প্রকাশনী থেকে 2018 সালে।
আসলে অনেকটা দেরিতে শুরু করেছি, সেই জন্যে আর বেশিক্ষণ আপনাদেরও আটকে রাখবো না। মানে যারা শুনছেন আমি তাদের কাছে কৃতজ্ঞ, তারা মানে অনেক দেরিতে শুরু হওয়ার পরেও আপনারা আমার সঙ্গে রয়েছেন। আমি এই পুনশ্চ সনেট গুচ্ছ এই বইটা 2022-এ কবিতা সীমান্ত থেকে প্রকাশ হয়েছে। এর আমি দুটি সনেট পড়ে আমি আমার কবিতা পড়া শেষ করব আজকে। আমার সনেটের এটা পুনশ্চ সনেট গুচ্ছ, আমি সনেট থেকেও বিদায় নিতে চেয়েছি। এই সনেটের প্রথম যে সনেটটি, তার নাম প্রথম প্রেমের কবিতা। এটি মাইকেল রেবেকার স্মৃতিতে, মাইকেল এবং রেবেকাকে নিয়ে তাদের স্মৃতিতে এটি। ইংরেজ কবির স্বপ্ন আসনে বসার তাড়নায়, বিবাহের ভয়ে ঘর ধর্ম ছেড়ে পালালে প্রবাসে, বাঙালি সাহেব মধু পেয়ে গেলে রেবেকাকে পাশে। ইংরেজ রমণী প্রেমে ও বিশ্বাসে, বংশ উপেক্ষায় তোমাকে নির্ভর করে পেয়েছে দারিদ্র। হতাশায় 5 শিশু সন্তানের ভার নিয়ে ঘৃণার আকাশে, কবিকে হেনরিয়েটায় মুক্তি দিয়ে তীব্র কৃচ্ছ্রবাসে, তুমি ব্যারিস্টার হলে বিলিয়েছে মিষ্টি বন্দনায়। দুঃসময়ে দুঃসাহসী কবি কোনো সচ্ছল আবহে ফেলে আসা প্রথম প্রেমের কথা তোমার স্মরণে আসেনি, অথচ সেই উন্মাদিনী মৃত্যুর সংবাদে ছুটে এসে ঝাঁপিয়ে পড়েছে বুকে সূর্যাস্ত বিরয়ে। নিথর শরীরে তুমি কি চেয়েছ ক্ষমা সেই ক্ষণে তার কাছে, সনেটের নিবিড় ভাষায় আর্তনাদে? আমার আজকের শেষ কবিতা পাঠ, শিরোনাম কবিতা। এই সনেটটি দিয়েই আমার আজকের অনুষ্ঠান শেষ করব। কবিতা। মৃত্যুর অপির থেকে বেঁচে ফিরে আসি কবিতায়, এখানে দুঃখেরা ক্ষমা প্রার্থী হয় অক্ষরের কাছে। শব্দ বুনে বুনে পাপ স্খলনের অনুশোচনায় নিজেকে আনত করি, দগ্ধ হই অনুতাপ আঁচে। আবার দ্বিচারিতাকে কষাঘাত করে গর্জে উঠি, তোয়াক্কা করি না, কাটা যেতে দেখি তালিকায় নাম। পাঁজরে গভীর গর্ত করে পুঁতি বিশ্বাসের খুঁটি, কবিতা লিখেই মুছি যাবতীয় দুর্বল দুর্নাম। অসুখে ওষুধ আর পথ্য হয়ে চিত্রকল্প যত আমাকে পুনর্জীবিত করে, শক্তি দেয় সাঁতারের। অসংখ্য শোকের মাঝে খুলে দেয় বিস্মৃতির পথ, কবিতা ভাসিয়ে দেয় অবসাদ জলে পাথারের। কবিতার চেয়ে প্রিয় নারী কিংবা পুরুষ দেখি না, আমার পথের আগে পিছে থাকে সে, পথ ছাড়ে না। অনেক ধন্যবাদ অন্য কবিতার সম্পাদক বন্ধু কবি সৌমিত বসুকে, সহ সম্পাদক বন্ধু কবি অরিন্দম চট্টোপাধ্যায়কে এবং সহায়তায় শিবব্রত রায়কে। অনেক যান্ত্রিক ত্রুটি গিয়েছে, আপনারা আমার সঙ্গে ছিলেন, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আমার নমস্কার জানবেন, ভালো থাকবেন, শুভেচ্ছা, শুভরাত্রি।